আমি দ্বিধাদ্বন্দ্ব, এদিকে আমার কানেকশন আমি করে রেখেছি, এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমি জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছি। তো আমি এবার যখনই কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে, নর্মাল প্রবলেম, কোনো সমস্যা নেই। কোনো কারণে এখানে দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে এখানকার টেম্পারেচার বেড়ে গেল, তো আমি এখানে আছি, টেম্পারেচার বেড়ে গেছে, তো আমি কি করলাম, গরম হলাম, গরম হয়ে আমি জাস্ট এই যে এইভাবে বেঁকে গেলাম। তাহলে একে নিচ থেকে একে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এই কঠিন বস্তুটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। হাই এভরিওয়ান, আমি ইমদাদুল ইসলাম। আমাদের গ্যাসের আচরণ মানে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণটা শেষ হয়ে গেছে। প্রথম চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে আমাদের অফলাইনে, আমি অফলাইনে অলরেডি পড়িয়ে দিয়েছি, বাট আমি রেকর্ডিং করিনি, তো সেটাও আমি রেকর্ডিং করে আপলোড করে দেবো। আজকে আমাদের 4 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ শুরু করব। তাপের ঘটনাসমূহ, এই চ্যাপ্টারটা আমরা পুরোটাই শেষ করব। এরপরে নেক্সট যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে আলো মানে লাইট। চলো তাহলে আজকে যেটা পড়বো, তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ মানে কি, তাপ দিব এবং তাপের ফলে বা উষ্ণতার ফলে তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ এবং কঠিন পদার্থ, তার ক্ষেত্রফল, আয়তন বা দৈর্ঘ্য প্রস্থ কেমন পরিবর্তন হচ্ছে, কোথায় দৈর্ঘ্য বাড়ছে, কোথায় দৈর্ঘ্য কমছে, কমবে না বাড়বে। তো তাপ দিয়ে, যেমন আমরা কি পড়েছিলাম, গ্যাসের আচরণে কি করেছিলাম, উষ্ণতা আর চাপ দিয়ে আমরা গ্যাসের শুধু পরীক্ষাটা করেছিলাম যে গ্যাসের আয়তনটা কেমন পরিবর্তন হচ্ছে, তাই না? এবার আমরা কি করব, ওই তাপ দিয়ে বা উষ্ণতা দিয়ে কঠিনের দেখব, তরলের দেখব এবং গ্যাসের দেখব। আগেরটাতে কি ছিল, শুধুমাত্র গ্যাসের ছিল, এবার কিন্তু গ্যাস, কঠিন, তরল তিনটাকেই আমরা দেখব। তো এই চ্যাপ্টারের নাম রেখেছি আমরা তাপের ঘটনা সমূহ। তো তাহলে তাপের ঘটনাসমূহ কি? আচ্ছা বলো তো, যে কোনো একটা বোতল ধরে নাও, এই যে এটা প্লাস্টিকের বোতল, এটা জলের বোতল, ধরে নাও এটা যদি কাঁচের বোতল থাকতো, ধরে নাও এই বোতলটা কাচের এবং এর মধ্যে যে ছিপিটা আছে সেটা হচ্ছে টিনের। যদি কোনো কারণে ছিপিটা আটকে যায়, তাহলে আমাকে কি করতে হবে, গরম জল নিব, বোতলের মুখটা ডুবিয়ে দিব এবং দেখব যে ছিপিটা খুব সহজে খুলে যাচ্ছে। কি করে? হয়তো অনেকেই করে দেখেছে এটা, তাই না? এটা কি করে হলো, যে যখন আমি এই মুখটা গরম করলাম, তো কাচের এবং ছিপির দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে। যেহেতু কাচটা আলাদা পদার্থ, ছিপিটা আলাদা পদার্থ, এই জন্য দুটার ভিন্ন প্রসারণ ঘটেছে। এবার কাচের থেকে যেহেতু টিনের প্রসারণটা বেশি, এই জন্য ছিপিটা বেশি প্রসারিত হয়ে গেছে, অর্থাৎ বোতলের তুলনায় ছিপিটা যেহেতু বেশি প্রসারণ হয়ে গেছে, এখন খুব সহজে আমি লুজ হয়ে গেল ব্যাপারটা। তো কাচের সাথে যখন ছিপিটা বেশি লুজ হয়ে গেল, তখন আমি খুব সহজে খুলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ ধরে নাও, এই যে আমাদের আগের যুগের গরুর গাড়ির চাকা এইভাবে ছিল না? তো এই গরুর গাড়ির চাকা এইভাবে ছিল, আমাদের জানতাম। তো এই গরুর গাড়ি কাঠের তৈরি হতো, সবাই আমরা জানি কাঠের গরুর গাড়ি মানে চাকাগুলো। কিন্তু এর বাইরের দিকে একটা এইভাবে বেল্ট, আমাদের বেল্ট ওকে পরানো হতো, কারণ যাতে চাকাটা বেশি দিন লাস্টিং করে, তার জন্য একটা লোহার তৈরি বেল্ট, মানে একটা পাত ওর মধ্যে বসানো হতো। এবার যখন আমরা এই বেল্টটাকে এখানে সেট করব, কি করে, সাধারণত যা চাকার আয়তন তার থেকে এই বেল্টের আয়তন ছোট নেওয়া হতো। এবার কথা হচ্ছে যে এই ছোট্ট আয়তনটা তো এর মধ্যে সেট হবে না, তখন আমরা কি করতাম, এই বেল্টটাকে আগে গরম করতাম, তাপের মধ্যে আগুনের মধ্যে গরম করতাম, গরম করে এই লোহার পার্টটা কি হতো, বড় হয়ে যেত। যখন এই বড় হতো এবং সাইজটা যখন এই কাঠের চাকার থেকে বেশি হতো, তখনই এই বেল্টটাকে আমি চাকার মধ্যে বসিয়ে দিতাম। এবার বসানো হয়ে গেল, এবার ওকে কি করতাম, জলের মধ্যে ডুবিয়ে দিতাম আর ঠান্ডা করতাম। তাহলে কি হবে, যখনই সে ঠান্ডা হবে, সে কিন্তু আগের জায়গায় যেতে চাইবে, মানে যেটা আয়তন এর আগে ছিল, সে কিন্তু আগের জায়গায় ফিরে যেতে চাইবে, কিন্তু এই চাকাটা তাকে যেতে দিবে না, আটকে দিবে। তার মানে আয়তনটা যখন প্রসারিত হলো এবং এর মধ্যে পরিয়ে দিলাম, পরানোর পর যখনই আমি ঠান্ডা করতে যাচ্ছি, সে আগের জায়গায় ফিরে যাচ্ছে আর এর মধ্যে সেটে যাচ্ছে ভালো করে, একদম পুরো শক্তভাবে আটকে গেল। তখন আমরা চারদিকে পেরেক টেরেক মেরে দিয়ে ওর মধ্যে সেট করে দিলাম। এখন এটা কিন্তু আর কোনোদিন খুলবে না, কারণ একে যে আমরা প্রায় 100, 200, 300 ডিগ্রি টেম্পারেচারে গরম করেছিলাম, ওই টেম্পারেচার কিন্তু পৃথিবীতে এমনি রাস্তাঘাটে চলতে গেলে পাওয়া যায় না। তার মানে ওই টেম্পারেচার যেহেতু আর পৌঁছাবে না, তো আর কোনোদিন এখান থেকে খুলবে না। তার মানে শক্ত করে একদম বেল্টের চারদিকে, গাড়ির চাকার চারদিকে একদম শক্ত করে আটকে গেল। কেন? প্রসারিত হলো, প্রসারিত করে দিয়ে কোনো মধ্যে করে তাড়াতাড়ি করে পরিয়ে দিলাম, ঠান্ডা করলাম আর সংকুচিত হলো,
আর শক্তভাবে আটকে গেল। এগুলো হচ্ছে তাপের প্রসারণকে কাজে লাগিয়ে বিভিন্ন ঘটনা। আচ্ছা, তাহলে 3 নাম্বার উদাহরণ যদি আমি দিই কি হবে? ধরে নাও রেল লাইন, দুটো রেল লাইনকে যখন আমাদের জোড়া লাগানো হয় তখন একটু ফাঁক রাখা হয়। কেন? যখন এর উপর দিয়ে ট্রেনটা যাবে তখন এর মধ্যে ঘর্ষণ হবে এবং ঘর্ষণের ফলে এই যে লোহার পাত দুটো প্রসারিত হবে, প্রসারিত হয়ে তারা যখনই প্রসারিত হবে তারা ভিড়ে যাবে, এই জয়েন্ট লেগে যাবে, তাই না? এবার যদি আমি এই গ্যাপটা না রাখতাম তাহলে কি হতো, যখন এরা এইভাবে সেট করে দিতাম তাহলে যখন এরা ট্রেন উপর দিয়ে যেত তখন এরা প্রসারিত হয়ে এইভাবে উপরে উঠে যেত। কেন? যে যখন এদের দৈর্ঘ্য প্রসারিত হতো তাপের ফলে, তখন এরা কিন্তু আর বর্ধিত হতে পারতো না। তো এক্সট্রা তো জায়গা নেই যে কোথায় বর্ধিত হবে, তখন এটা জাস্ট উপরের দিকে উঠে যেত, রেলের দুর্ঘটনা ঘটে যেত। ঠিক আছে? কারণ যদি এভাবে আমি রেখে দিতাম তাহলে রেল লাইন যখন এর উপর দিয়ে ট্রেন যেত, ট্রেন যাওয়ার ফলে এদের দৈর্ঘ্য প্রসারণ ঘটতো, কিন্তু আমি যদি এর মধ্যে গ্যাপ না রাখি তো এদের প্রসারণে বাধা দিবে, তখন এক্সট্রা প্রসারণটা তারা উপরের দিকে চলে যাবে এবং ট্রেনের দুর্ঘটনা ঘটবে। এগুলো হচ্ছে তাপের ঘটনাসমূহের কয়েকটা উদাহরণ। এবার এই তাপের ঘটনাসমূহ দিয়ে আমরা এখন অনেকগুলো জিনিস পড়বো, তার মধ্যে একটা সব থেকে উদাহরণ হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত মানে কি? দুটি ভিন্ন ধাতুর পাতকে আমরা একসাথে লাগিয়ে দিয়ে ভালো করে একদম সমান দৈর্ঘ্য, সমান প্রস্থ, সমান আয়তনের এই দুটি পাতকে আমরা কি করলাম, ভালো করে জয়েন করে দিলাম। এখন দুটি ভিন্ন ধাতু যেহেতু, তো এদের প্রসারণটা ভিন্ন ভিন্ন হবে। আমরা দেখলাম যে বোতলের প্রসারণ মানে কাচের প্রসারণ এবং লোহার প্রসারণের মধ্যে পার্থক্য থাকে। তো মানে টিনের প্রসারণ কাচের থেকে বেশি। ঠিক আছে? তো আমরা যখন দুটি ভিন্ন ধাতুকে পরস্পরের সঙ্গে এঁটে দিয়ে নিরেট করে ভালো করে সমান দৈর্ঘ্য সমান প্রস্থ এইভাবে রেখে দিব, তাহলে যে ধাতব পাতটা পাওয়া গেল তাকে বলা হয় দ্বিধাতব পাত। সিম্পল কথা কি বলবো? সমান দৈর্ঘ্য, সমান প্রস্থ এবং সমান ক্ষেত্রফলের দুটি ভিন্ন ধাতুর পাতকে পরস্পরের সঙ্গে নিরেট করে এঁটে দিলে যে ধাতব পাত পাওয়া যায় তাকে বলা হয় দ্বিধাতব পাত। এবার কথা হচ্ছে, এই দ্বিধাতব পাত আমরা কেন তৈরি করি? কারণ কি? কেন এই কি কি কাজে লাগে দ্বিধাতব পাত? কি করে? তো আমি যদি একটা উদাহরণ দিই, সাধারণত আমি বুঝাবো কি করে হচ্ছে। বৈদ্যুতিক সুইচ হিসেবে ব্যবহার করা যেতে পারে, থার্মোস্ট্যাট যন্ত্রে ব্যবহার করা যেতে পারে, অগ্নি নির্বাপক সুইচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কাজটা কি দেখো, আমি বোঝাচ্ছি। এই দ্বিধাতব পাতের আসলে কি ব্যবহার? ধরে নাও এই যে একটা ধাতু আছে, এর সাথে আমি আরেকটা ধাতুকে এইভাবে সেট করে দিলাম, সমান দৈর্ঘ্য কিন্তু দুজনের সমান দৈর্ঘ্য। এটা হচ্ছে এটা উপরেরটা এইভাবে দিলাম আর নিচেরটাকে এইভাবে দিলাম, ঠিক আছে? এবার ধরে নাও এর প্রসারণটা উপরেরটার প্রসারণ কম আর এরটার বেশি বেশি, ঠিক আছে? এবার যখন উপরেরটার প্রসারণ কম, নিচেরটার বেশি বেশি, তো এবার যখন আমি এটাকে গরম করব বা কোনো কারণে যদি গরম হয়ে যায় তখন কি করবে, এ বেশি প্রসারিত হতে যাবে, নিচেরটা কি হলো, বেশি প্রসারিত হয়ে গেল ধরুন এই অবধি, আর ছোটটার অল্প প্রসারিত হলো। তাহলে যেহেতু এর লাস্টের অংশটা ফিক্সড ছিল, তখন কি হয়, এটা এইভাবে বেঁকে যায়, এই দ্বিধাতু পাটটা এইভাবে বেঁকে যায়, এই বেঁকে যায়। তার মানে যে বেশি প্রসারণ ঘটে, যার বেশি প্রসারণ ঘটে সে বাইরের দিকে থাকে, আর যার কম প্রসারণ ঘটে সে ভিতরের দিকে থাকে। আশা করি তোমরা বুঝতে পারোনি, বুঝেছ না? এটাকে সিম্পল ভাবে যদি বুঝতে হয় তাহলে আমি বুঝাচ্ছি। দেখো, ধনুক ধরে নাও, এই একটা ধনুক, এই হচ্ছে আমাদের একটা ধনুক। আমি প্রথমে কি করলাম, এই ধনুকটার একটা দড়ি বাঁধলাম আর দড়িটা বেঁধে এর সমান করে রাখলাম, উপরেরটা কিন্তু আমাদের ধনুক। তার মানে ধনুকের এক প্রান্তে দড়িটাকে বাঁধলাম, অপর প্রান্তে আর একটা দড়ি বাঁধলাম। যেহেতু এদের দৈর্ঘ্যটা সমান ছিল, এরা কিন্তু বেঁকে যায়নি। এবার যদি আমি দড়িটাকে ছোট করে দিই এবং এই ছোট্ট দড়িটাকে এর মধ্যে লাগানোর চেষ্টা করি, মানে এর মধ্যে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা যখনই আমি এর মধ্যে কানেক্ট করতে চাইবো তাহলে এটাকে বাঁকাতে হবে মানে কি, এর এখন দৈর্ঘ্য বেশি হয়ে গেছে, এর দৈর্ঘ্য এখন কমে গেছে। তার মানে দড়িটার দৈর্ঘ্যটা কম আর ধনুকের যে দণ্ডটা তার দৈর্ঘ্যটা বেশি। এখন যদি আমি ওই দৈর্ঘ্যের প্রান্তটাকে এবং ধনুকের প্রান্তটাকে কানেক্ট করতে চাই, জয়েন্ট দিতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে আমাকে বাঁকাতে হবে। বাঁকানোর ফলে কি হবে দেখো, এটা হবে। তাহলে এই যে আমাদের ধনুক, এই ধনুক আমাদের, এই যে ধনুকটা আমাদের, তাহলে আমাদের এই যে দড়িটা এবার এইভাবে হয়ে গেল। কেন? কারণ যার দৈর্ঘ্যটা কম তাকে যদি আমি বেশি দৈর্ঘ্যের সাথে যুক্ত করতে চাই তাহলে তাকে বেঁকিয়ে বাঁক করে কানেক্ট করতে হবে।
বাঁকিয়ে তারপরে কানেক্ট করতে হবে, নাহলে তো এই তো ছোট দৈর্ঘ্য তার সাথে ম্যাচিং হবে না। তো দ্বিধাতব পাতের মধ্যে সেম জিনিসটা ঘটে। তার মানে যার দৈর্ঘ্যটা কম, মানে যে একজন বেশি প্রসারিত হয়ে গেল আর একজন কম প্রসারিত হলো, তাহলে যে কম প্রসারিত হয়েছে সে তো এই দড়িটার মধ্যে কাজ করবে, আর যে বেশি প্রসারিত হয়েছে সে তো বাইরের দিকে বেঁকে যাবে। তার মানে ভিতরের দিকে যে থাকবে সে হচ্ছে, যার কম প্রসারণ হয় সে ভিতরের দিকে থাকবে, আর যার বেশি প্রসারণ হয় সে সে কি করবে, বাইরের দিকে থাকবে। এখন আমি বললাম এখানে দড়িটা যেহেতু এর সাথে মানে টাইট করে বাঁধানো ছিল না, এই জন্য এখানে গ্যাপ সৃষ্টি হয়েছে। এবার যদি গ্যাপটা সৃষ্টি না হতো, আমি যদি এটাকে আগে থেকে বেঁধে রাখতাম, তাহলে কি হতো, এটাকে যখন আমি বেঁধে দিই এখানে, তাহলে দড়িটাকে এইভাবে করে দেবো, তাহলে কি এটা আরো বেশি বেঁকে যাবে। যখন আমি এটাকে এখান থেকে এখানে টানবো, তাহলে এটা আরো বেশি বেঁকে যাবে। তার মানে বোঝা গেল, যখন দুটি ধাতুর পাতকে আমি রেখে দেবো এইভাবে, ঠিক আছে, দুটি ধাতুর পাতকে রাখলাম, এদের দুটির প্রসারণ ভিন্ন হয়। যার প্রসারণ, এবার যদি আমি এটাকে গরম করি, তাহলে যে বেশি প্রসারিত হয় সে কি করবে, বাইরের দিকে বাঁকবে। তার ভিতরের দিকে কে বাঁকবে, ভিতরের দিকে কি হয়, যে যার কম প্রসারণ হয় সে ভিতরের দিকে থাকবে। ধনুকের ভিতরে, যেমন দড়িটার কথা এইখানে, তাহলে কি হবে, ভিতরের দিকে সে থাকবে যার প্রসারণ কম হবে, বাইরের দিকে সে থাকবে যার প্রসারণ বেশি হবে। ধনুকের এক্সাম্পলটাকে মনে রাখো, তার দ্বিধাতব পাত হলো। এবার আমাদের সমস্যা হচ্ছে এই দ্বিধাতব পাত, দ্বিধাতব পাত আমরা কথায় ব্যবহার করব। তার মানে বোঝা গেল যে দ্বিধাতব পাতটাকে যখনই এই গরম হবে তখন সে বেঁকে যাবে। কেন? কারণ দুটি ধাতুর ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। যেহেতু দুটি ধাতুর ভিন্ন ভিন্ন প্রসারণ হচ্ছে, এই জন্য তারা একসাথে যেহেতু প্রসারিত হচ্ছে না, তো যেটা বেশি প্রসারিত হচ্ছে সে বাইরে থেকে বাঁকে, আর যার কম প্রসারণ হচ্ছে সে ভিতরের দিকে বেঁকে যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কথায় ব্যবহার করব। আমি বললাম যেখানে ও আগুন টাগুন লেগে গেলে সেখানে বৈদ্যুতিক সুইচ যাতে কারেন্টটাকে বিচ্ছিন্ন করা যায় সেখানে আমি ব্যবহার করতে পারি। থার্মোস্ট্যাট যন্ত্রে, থার্মোস্ট্যাট মানে কোনো থার্মো মানে যেখানে তাপের ব্যাপারটা থাকে, সেখানে বেশি তাপমাত্রা বেড়ে গেলে যাতে তাপমাত্রাটা কন্ট্রোলে থাকে বা মেশিনটা বন্ধ হয়ে যায়, আমি সেখানে সেটা ব্যবহার করতে পারি। কি করে দেখো, এই হচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক লাইন, এখানে আমাদের একটা বৈদ্যুতিক লাইন আছে, এবং এখানে মাঝখানে আমি একটা কি করলাম, দ্বিধাতব পাতকে যুক্ত করে দিলাম। এই যে একটা আমাদের দুই ধাতব পাত এই যুক্ত করে দিলাম। তার মানে এখন দ্বিধাতব পাতটা এর সাথে কানেকশন আছে, এর সাথে কানেকশন আছে। তার মানে কারেন্ট এখান থেকে এই অবধি প্রবাহিত হবে, বা তাপ এখান থেকে ওই দিকে প্রবাহিত হবে। যখনই কোনো কারণে এদিককার টেম্পারেচার বা এখানকার টেম্পারেচার বাই চান্সে যদি বেড়ে যায়, কোনো কারণে দ্বিধাতব পাতের ওখানে কোনো শর্ট সার্কিট হতে পারে বা কোনো আগুন টাগুন লেগে যেতে পারে, তো ওখানে যখন আগুন লাগবে তো টেম্পারেচার সেখানকার বেড়ে যাবে। কোনো কারণে যদি টেম্পারেচার সেখানকার বেড়ে যায়, কি হবে বললাম, এ বেঁকে যাবে। বলেছিলাম বেঁকে যাবে মানে কি, এ বেঁকে যাবে। যে কম প্রসারিত হবে সে ভিতরের দিকে বাঁকবে, যে বেশি প্রসারিত হবে সে বাইরের দিকে বাঁকবে। তার মানে এই জিনিসটা এখন কি হবে, ধরে নাও এটা এখানে কানেক্ট ছিল, এই জাস্ট এই বেঁকে গেল। যখনই সে বেঁকে গেল তাহলে আমাদের এখানকার সংযোগটা কিন্তু ছিন্ন হয়ে গেল, তাই না? তার মানে যখনই সে সোজা ছিল তো দুই সাইডের দিকে এই দিকে কানেকশন ছিল, এইভাবে ছিল। ধরে নাও আমি দ্বিধাতব পাত, এদিকে আমার কানেকশন আমি করে রেখেছি, এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমি জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছি। তো আমি এবার যখনই কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে, নর্মাল প্রবলেম, কোনো সমস্যা নেই। কোনো কারণে এখানে দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে এখানকার টেম্পারেচার বেড়ে গেল, তো আমি এখানে আছি, টেম্পারেচার বেড়ে গেছে, তো আমি কি করলাম, গরম হলাম। গরম হয়ে আমি জাস্ট এই যে এইভাবে বেঁকে গেলাম। তাহলে আমার হাতটা যখন এখানে ছিল বা এখানে ছিল, তাহলে কানেকশনটা ছিল, মানে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, তাপ প্রবাহিত হচ্ছিল। যখন আমি গরম হয়ে গেলাম কোনো দুর্ঘটনার কারণে, তখন কি হলো, আমার হাতটা জাস্ট এভাবে শেষ প্রান্তগুলো বেঁকে গেল সামনের দিকে। তাহলে কি হলো, এই যে প্রান্তটা ছিল এখানে ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেছে। তাহলে আমি জাস্ট এভাবে বেঁকে গেছি, এবার তড়িৎ সংযোগ বন্ধ। তাহলে কি হলো, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল, ওই জায়গাটা বেঁচে গেল। ওখানে বেশি আগুন টাগুন লেগে যায়, কারেন্ট প্রবাহিত হচ্ছেই, তাহলে আগুনটা তো আরো বেড়ে যাবে। তাহলে যখনই সে গরম হলো, দ্বিধাতব পাত বেঁকে গেল, বেঁকে যাওয়ার পর দুই প্রান্তের ছিন্ন করে দিল, কারেন্ট প্রবাহিত ছিন্ন করে দিল। এখন সেই জায়গাটাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যাবে, বিভিন্ন লোকজন আসবে, কোথায় ফল্ট হয়েছে সেই ফল্টটাকে দেখবে, দেখার পর এবার ধীরে ধীরে যখন দ্বিধাতব পাত আবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর আবার ঠান্ডা হবে, সে আগের জায়গায় যাবে, আবার আগের জায়গায় যাচ্ছে, যেতে 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 আবার আগের জায়গায় গিয়ে আবার কারেন্টটাকে যুক্ত করে দিল, আবার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার মানে গরম হলে সে কারেন্টটাকে ছিন্ন করে দিচ্ছে, আবার ঠান্ডা হলে সে আবার সোজা হয়ে যাচ্ছে, সোজা হয়ে
আবার কারেন্টটাকে ফ্লো করছে, আবার কারেন্টটাকে প্রবাহিত করছে। তার মধ্যে থেকে আমরা যখনই বললাম যে হ্যাঁ দুর্ঘটনা ঘটেছে, আমি গিয়ে দেখলাম দ্বিধাতব পাতের সুইচটার ওখানে, সুইচটাকে আমরা সরাই নিলাম, সমাধান যেখানে কি ত্রুটি হয়েছে, কোথায় ফল্ট হয়েছে সেই ফল্টটাকে আমরা ঠিক করলাম এবং দ্বিধাতব পার্টটাকে আবার সেখানে বসিয়ে দিলাম, আবার কারেন্ট রেডি হয়ে গেল। ঘটনা সমস্ত জিনিস চলছে, কাজকর্ম চলছে। আমাদের বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে বা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে বা থার্মোস্ট্যাট যন্ত্রে এইভাবে কিন্তু আমাদের এই দ্বিধাতব পার্টটা কাজে লাগে। আমি স্পিডে বলেছি কি? যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্টে বলবে, আমি আবার এই জায়গাটা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে দ্বিধাতব পাত আমরা বুঝলাম, ও গরম হলেই কোকড়া হয়ে যায়, বেঁকে যায় এবং দুই প্রান্তে ছিন্ন হয়ে যায় বৈদ্যুতিক লাইন, দুই প্রান্তটা ছিন্ন হয়ে যায়, বৈদ্যুতিক লাইন কেটে গেল, সেখান থেকে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। যদি ওখানে ব্যবহার না করতাম দ্বিধাতব পাত নর্মাল, তাহলে এইভাবে থেকে যেত। এই আছে আগুন, আগুন জ্বলছে, ও তো সংকুচিত, মানে সুইচটা কি করে কাজ করবে? তাহলে কাজ করতো না। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় সুইচ হিসেবে দ্বিধাতব পাতটাকে ব্যবহার করি, কারণ গরম হলেই সে প্রসারিত হবে, সে বেঁকে যাবে, আর বেঁকে গেলেই তড়িৎটাকে ছিন্ন করে দিবে এবং জায়গাটা কি? জায়গাটা আমাদের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের মধ্যে এইভাবে ব্যবহার করা হয়। যদি বেশি টেম্পারেচার, আমাদের যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার আমাদের লাগবে, তার থেকে বেশি টেম্পারেচার চলে গেলে সুইচটা অটোমেটিক বেঁকে যায় এবং ওই তড়িৎ যন্ত্রটা এবং আমাদের বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বেঁচে যায়। বোঝা গেল? বেঁচে যায়। তখন আমাদের এইভাবেই আমরা দ্বিধাতব পাতকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা কাজে লাগাই। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে দ্বিধাতব পাত হয়ে গেল। এবার কথা হচ্ছে এর পরে যে টপিকে ঢুকবো আমরা, কি ঢুকবো? আমরা তো এটাও বুঝে গেলাম যে বিভিন্ন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন, তাই না? কারণ সবার কিন্তু সমান না। কারণ আমরা সবাই যদি 5 ঘন্টা করে পড়ি, আমাদের স্টুডেন্ট যারা আমরা সাধারণত তোমাদের মতো স্টুডেন্টগুলো সবাই যদি 5 ঘন্টা করে পড়ি, তাহলে সবাই কি সমান ওই 5 ঘন্টার মধ্যে সমান পড়া করতে পারে? পারে না। কেউ বেশি পড়তে পারে, কেউ বেশি পড়া মুখস্থ করতে পারে, কেউ বেশি আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, আবার কেউ কম করতে পারে। তার মানে আমাদের মানুষের মধ্যে সমপরিমাণ যদি আমি টাইম দিই, তাহলে সমপরিমাণ টাইমে বিভিন্ন জন ভিন্ন ভিন্ন পড়া মুখস্থ করার ক্ষমতা রাখে, বিভিন্ন জন ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষমতা রাখে। তাহলে মানুষের মধ্যে যদি এই ভেদাভেদ হয়, তাহলে ধাতুর মধ্যেও সেম ভেদাভেদ আছে। তার মানে তাপ দিলে বিভিন্ন ধাতু ভিন্ন ভিন্ন প্রসারণ ঘটে। লোহার প্রসারণ আলাদা, অ্যালুমিনিয়ামের প্রসারণ আলাদা। তাহলে এই ভিন্ন ভিন্ন প্রসারণটাকেই আমাদের এখন বের করতে হবে। যে টেম্পারেচার দিলাম, তাহলে কি হবে? গ্যাসেরও প্রসারণ ঘটে, তরলেরও প্রসারণ ঘটে, আবার কঠিনেরও প্রসারণ ঘটে। তার মানে আমরা যে পড়েছিলাম গ্যাসের আচরণ, টেম্পারেচার দিলে গ্যাসের আয়তন বাড়ে, কিন্তু সেখানে তরল আর কঠিন ছিল না। এখানে আমরা গ্যাসের প্রসারণ পড়ব, তরলের প্রসারণ পড়ব এবং কঠিনেরও প্রসারণ পড়ব। তাহলে কথা হচ্ছে প্রসারণ যখন হবে, ধরে নাও এই হচ্ছে আমাদের আমার ট্যাবটাকে ধরি, এক সেকেন্ড একটু জল খেয়ে নিই। এবার ধরে নাও এই ট্যাবটা আমার, এটা একটা আইপ্যাড, মানে আইপ্যাড না সরি ট্যাব, মোবাইলের মতো। ধরে নাও এটাকে আমি গরম করলাম, তাহলে এটা যদি প্রসারণ ঘটে, তাহলে কি শুধুমাত্র এই দৈর্ঘ্যটার প্রসারণ ঘটবে? যে এই দৈর্ঘ্যটা আছে সে তারই প্রসারণ ঘটবে? না, এর প্রস্থ আছে একটা, তার প্রস্থেরও প্রসারণ ঘটবে। তার মানে গরম করলে কি এর দৈর্ঘ্যটারও প্রসারণ ঘটবে, এর প্রস্থেরও প্রসারণ ঘটবে, আর এর উচ্চতারও প্রসারণ ঘটবে, যে বেদটা আছে এটাও প্রসারণ ঘটবে। তার মানে যদি দৈর্ঘ্য প্রসার আবার এটা ঠিক আছে, যদি দৈর্ঘ্যের প্রসারণ ঘটে এবং প্রস্থেরও প্রসারণ ঘটে, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে ক্ষেত্রফলের প্রসারণ ঘটছে, রাইট? কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এই কঠিন বস্তুটার ক্ষেত্রফলের প্রসারণ ঘটছে, রাইট? তার মানে গরম করলে ক্ষেত্র প্রসারণ হয় কঠিন পদার্থের, তার মানে আমাকে ক্ষেত্র প্রসারণ বার করতে হবে। এবার দৈর্ঘ্য প্রসারণ ঘটছে, তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ বার করতে পারি, যে হ্যাঁ দৈর্ঘ্য প্রসারণ তো ঘটেই, তাহলে আমি প্রথমে দৈর্ঘ্য প্রসারণ বার করব। তার মানে আমার যেটা এখন কথা হচ্ছে যে কঠিন পদার্থকে যদি আমি তাপ দিই, তাহলে একটা কি বেরোচ্ছে? একটা দৈর্ঘ্য প্রসারণ বেরোচ্ছে, 1 নাম্বার দৈর্ঘ্য প্রসারণ। 2 নাম্বার দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে, আর প্রস্থেরও প্রসারণ ঘটেছিল, তার এটাও তো দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য,
এটা বেশি দৈর্ঘ্য, এটা ছোট দৈর্ঘ্য, তো ছোট দৈর্ঘ্যটার নাম দিলাম আমরা প্রস্থ। তার মানে এদিকে দৈর্ঘ্য প্রসারণ ঘটছে, এদিকের দৈর্ঘ্য প্রসারণ ঘটছে, তাহলে দুই দিকের দৈর্ঘ্য আর প্রস্থ প্রসারণ ঘটলে আমরা বলবো ক্ষেত্রফলের প্রসারণ ঘটছে। ক্ষেত্রফল এরও প্রসারণ ঘটছে, ক্ষেত্রফলের প্রসারণ হলো। এবার বলো, এটাকে আমি গরম করলাম, আমার এই কঠিন বস্তুটাকে গরম করলাম, তাহলে দেখা গেল এর দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে, আবার এই দৈর্ঘ্যটা মানে প্রস্থের প্রসারণ ঘটেছে, আবার এই জায়গাটারও প্রসারণ ঘটেছে, উপরে উঠে গেছে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কি আয়তন হয়ে গেল না? তারপর কঠিন বস্তুকে গরম করলে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, নাম্বার 2 ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, নাম্বার 3 আয়তনেরও প্রসারণ ঘটে, তাই না? তাহলে আমাদের 3 নাম্বার কে কিসের প্রসারণ ঘটে? আয়তন। আয়তন এরও প্রসারণ ঘটে, তার মানে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটে এবং আয়তনের প্রসারণ ঘটে। এটা তো কঠিনের ক্ষেত্রে। যদি কেউ বলে স্যার কঠিনের ক্ষেত্রে এই প্রসারণ ঘটলে তরলের ক্ষেত্রে কার প্রসারণ ঘটবে? তরলের ক্ষেত্রে কি দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটবে, আয়তনের প্রসারণ ঘটবে? আচ্ছা তুমি বলো, এই তরলটা, এই যে জল আছে, এই জলের কি কোনোদিন দৈর্ঘ্য থাকে? কি মনে হয়? তো জলের কোনোদিন দৈর্ঘ্য থাকে? থাকে না। তরলের দৈর্ঘ্য নেই, তরলের প্রস্থ নেই, তাহলে যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই, তার ক্ষেত্রফল নেই। তার মানে তরলকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে, তরলের সাধারণ বৈশিষ্ট্য। তরলকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আয়তন দখল করে, এটা আমরা পড়েছি। তার মানে শুধুমাত্র তরলের ক্ষেত্রে আমাদের আয়তন প্রসারণ করতে হবে, কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ করতে হবে, ক্ষেত্র প্রসারণ করতে হবে, আবার আয়তন প্রসারণ করতে হবে। তরলের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রসারণ করব, সেটা হচ্ছে তরলের আয়তন প্রসারণ। কমপ্লিট। দুটা দরকার নেই, কারণ দৈর্ঘ্য নেই প্রস্থ নেই, তো আমরা আয়তন ক্ষেত্রফল ক্ষেত্রফল তো প্রসারণ হবেই না। যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই, তার ক্ষেত্রফল নেই, শুধুমাত্র আয়তন হবে, কারণ যে পাত্রে রাখা হয় তরলকে সে পাত্রের আয়তন দখল করে। তাহলে আচ্ছা কঠিনের ক্ষেত্রে 3টা, তাহলে তরলের ক্ষেত্রে কি বললাম? তরলের ক্ষেত্রে এটা কঠিন, কঠিনের ক্ষেত্রে এটা। তরলের ক্ষেত্রে আমরা কি বললাম? তরলের ক্ষেত্রে আমরা বললাম শুধুমাত্র 1 নাম্বার আয়তন। স্যার গ্যাসীয় ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে কার বেরোবে? আচ্ছা কঠিনের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই তার দৈর্ঘ্য প্রসারণ বার করব, ক্ষেত্র প্রসারণ বার করব, আয়তন প্রসারণ বার করব, উচ্চতা আছে যেহেতু। তরলের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেলাম না, প্রস্থ পেলাম না, তো যেহেতু দৈর্ঘ্য নেই প্রস্থ নেই, শুধুমাত্র আয়তন প্রসারণ করব। গ্যাসের কি দৈর্ঘ্য আছে? কি মনে হয় গ্যাসের দৈর্ঘ্য আছে? আমার ঘরের মধ্যে গ্যাস আছে, এখন আমি নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন, কই দৈর্ঘ্য কই প্রস্থ আমি বলতে পারবো? গ্যাসের দৈর্ঘ্য নেই তরলের মতো, গ্যাসের প্রস্থ নেই তরলের মতো, শুধুমাত্র গ্যাসের শুধু আয়তন আছে। তার মানে এই ঘরের মধ্যে, এই ঘরের যে আয়তন, এই আয়তনের মধ্যে কি আছে? গ্যাস আছে। এখানে এই যে ফাঁকা জায়গাটার মধ্যেও গ্যাস আছে, তার মানে এই ফাঁকা জায়গার মধ্যে এই আয়তনের মধ্যে গ্যাস আছে, এই আয়তনের মধ্যে জল আছে। তার মানে গ্যাসের এবং তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ করব, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বা ক্ষেত্র প্রসারণ নেই। তার মানে তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ। কি আয়তন প্রসারণ পড়ব, তাই না? আয়তন প্রসারণ পড়ব, তাহলে ঝামেলা শেষ। এখানে 3টা পড়ে নেব, এটা একটা, এখানে একটা। তাহলে আজকে ফার্স্ট, আমি জানি না কতগুলো পার্টে আপলোড করব, আমি ইউটিউবে কিন্তু পুরো ভিডিওটাকে 2টা পার্টে আপলোড করে দিব, 2টো অথবা 3টা পার্টে। ফেসবুকে এগুলো পার্ট 1 2 3 4 করে, কারণ ফেসবুকে লং ভিডিও আপলোড করা যায় না, কারণ সেখানে দেখে না। আমি 5 থেকে 10 মিনিটের ভিডিও আপলোড করবো, এখানে সে কতগুলো পার্ট হবে আমি জানি না, বাট তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা তোমরা ফুল ভিডিও দেখতে পারবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুকের উপরেই, প্রোফাইলের উপরে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে এবং এই ভিডিও বিস্তারিত দেখতে পারবে, পুরো ভিডিওটা। ওকে ওকে, তাহলে আমরা শুরু করবো এখন। কঠিনের ক্ষেত্রে কঠিনটাকে কমপ্লিট করব, তারপরে তরলটাকে কমপ্লিট করব, তখন গ্যাসটাকে কমপ্লিট করব, এবং তারপরে আরো কিছু আছে, তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা, এবং তারপরে তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে সম্পর্ক, এবং এই চ্যাপ্টারটা দি এন্ড হয়ে যাবে। এরপরে আমাদের আবার নতুন টপিক আমরা আলোচনা করবো। চলো শুরু করছি। প্রথমে কঠিনের প্রসারণ। কঠিনের প্রসারণ
মানে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। চলো, তো ওকে, আমরা পড়বো এখন কঠিনের প্রসারণ। তাহলে আমরা একটু আগে জানলাম কঠিনের, যখন আমি কঠিন পদার্থকে যখন তাপ দিব, এই যে আমার এটাকে যখন আমি তাপ দিব তখন এর দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণটাকে দেখতে হবে। ধরে নাও এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তো আমাকে আগে মেপে নিতে হবে এটা। ধরে নাও এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার কিছু একটা আছে, তো আমি যদি একে গরম করতে চাই তাহলে আমাকে আগে একটা মেপে দেখতে হবে। মেপে দেখব কত সেন্টিমিটার আছে এবং তারপরে গরম করব, তাপ দিব, তাহলে তাপ দিয়ে দেখব পরে কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে এবং শেষে যখন এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তখন শেষের দৈর্ঘ্য এবং প্রাথমিক দৈর্ঘ্য বিয়োগ করলেই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। ফর এক্সাম্পল, এর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, 10 ইঞ্চি বা আচ্ছা ধরে নাও 30 সেন্টিমিটার ছিল, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ধরলাম, পরে দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল 35 সেন্টিমিটার, তাহলে 35 থেকে অন্তিম দৈর্ঘ্য হয়ে গেল, 35টা অন্তিম দৈর্ঘ্য। তাহলে অন্তিম দৈর্ঘ্য থেকে যদি আমি 35 থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করে দিই তাহলে 5 সেন্টিমিটার এর তাপ দেওয়ার ফলে বৃদ্ধি হয়েছে, আমি বলতে পারি, রাইট? তো যখন কঠিনের প্রসারণ করব তাহলে আগে সেই কঠিন পদার্থটার দৈর্ঘ্যটা মেপে নিতে হবে। এখন মেপে যেটা পাবো তাকে বলা হয় প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক, ঠিক আছে। 2 নাম্বার কি করব, আচ্ছা যখন এর প্রাথমিক দৈর্ঘ্য L1 ছিল তাহলে কত, ধরে নাও এই ট্যাপটা এখন আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর দৈর্ঘ্য ছিল L1, তার মানে 25 ডিগ্রিটা হয়ে গেল তার প্রাথমিক উষ্ণতা। তাহলে তাহলে কি পেলাম, প্রাথমিক উষ্ণতা একে আমি লিখতে পারি T1, প্রাথমিক উষ্ণতাকে আমি কি লিখতে পারি, T1 লিখতে পারি। T1 টেম্পারেচারে প্রাথমিক কঠিন বস্তুটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, ক্লিয়ার? তার মানে এখন এই যে ঘরের যেটা টেম্পারেচার আছে সেটাকে আমি ধরলাম T1 এবং এর যা দৈর্ঘ্য আছে সেটা ধরলাম L1, রাইট? এবার আমি গরম করতে শুরু করলাম, এখান থেকে তাপ দিতে শুরু করেছি, নিচ থেকে তাপ দিচ্ছি, প্রসারিত হয়ে একটা নতুন দৈর্ঘ্য পেয়েছে, কিছু একটা বৃদ্ধি হয়েছে, তাহলে সেই বৃদ্ধি দৈর্ঘ্যটাকে আমি দিলাম, যেহেতু একটা নতুন দৈর্ঘ্য পেলাম তার নাম দিলাম অন্তিম দৈর্ঘ্য। অন্তিম দৈর্ঘ্য কত পেলাম, সমান ধরে নাও L2 ধরলাম, কিছু একটা পেয়েছি। প্রাথমিক দৈর্ঘ্য ধরে নাও 30 সেন্টিমিটার, অন্তিমটা পেলাম 35 সেন্টিমিটার, তো 35 সেন্টিমিটার দৈর্ঘ্যটার নাম দিলাম আমি L2। তাহলে এবার যখন T1 থেকে ধরে নাও 25 ডিগ্রি থেকে আমি 50 ডিগ্রি পর্যন্ত উষ্ণতাকে বাড়ালাম, তো প্রাথমিক উষ্ণতা ধরেছিলাম T1 যেটা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমি 50 ডিগ্রি 100 ডিগ্রি অবধি তো বর্ধিত করলাম, একে তাপ দিলাম পিছন থেকে এবং 100 ডিগ্রি অবধি পৌঁছলাম, তো অন্তিম উষ্ণতা কত হলো 100 ডিগ্রি সেলসিয়াস, সেটার নাম দিব আমি T2। তার মানে এখন অন্তিম উষ্ণতা কি দিব, ছোট হাতে T2। আচ্ছা বলো, তার মানে দৈর্ঘ্যটা একটা ছিল, এর দৈর্ঘ্য ছিল, তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা আমি কি করে দেখতে পারি, যে প্রাথমিক যেটা দৈর্ঘ্য ছিল সেটা তো আমি জানতাম, অন্তিম দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, তাহলে অন্তিম থেকে যদি প্রাথমিকটা লাস্টের দৈর্ঘ্য থেকে যদি প্রাথমিক যেটা দৈর্ঘ্য ছিল সেটাকে বিয়োগ করে দিই তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন পেয়ে যাবো। অতএব আচ্ছা দৈর্ঘ্য পরিবর্তন পেলাম, উষ্ণতার কত পরিবর্তন ঘটেছে, যে 100 ডিগ্রি থেকে এই যে 25 ডিগ্রি মানে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতা যদি বিয়োগ করে দিই তাহলে উষ্ণতার কতটা হেরফের হলো, কতটা পরিবর্তন ঘটালাম তাপ দিয়ে নিচ থেকে, সেটা পেয়ে যাবো। তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতার পরিবর্তন অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, আমি লিখতে পারি। অতএব দৈর্ঘ্যের পরিবর্তন কি পেব, অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্যটা বিয়োগ করলে আমি কি পেলাম, দৈর্ঘ্যের পরিবর্তন। এখন উষ্ণতার পরিবর্তন কি পাবো, উষ্ণতার পরিবর্তন কি পাবো, যে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতাকে বিয়োগ করে দিলে উষ্ণতার পরিবর্তন আমি পেয়ে যাবো, ক্লিয়ার? আমি কি করলাম, যে কঠিন বস্তুকে তাপ দিয়েছি, নিচ থেকে তাপ দিয়েছি, কোথায়,
টার্মটা মনে রাখবে, নিচে তাপটা দেওয়া হয় সবসময়, একে গরম করতে হলে নিচে তাপ দেবো, নিচে, এটা মনে রাখবে। তাহলে এই যে তাপ দিলাম একে নিচ থেকে, এই নিচ থেকে একে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এই কঠিন বস্তুটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। এই যে তাপের ফলে এই কঠিন বস্তুর দৈর্ঘ্যের যে বৃদ্ধি পেল তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। তাকে দৈর্ঘ্য প্রসারণ। যদি বলি দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, পরীক্ষায় প্রশ্নটা আসবে না, তাও আমি বলে রাখলাম যে যদি এই কঠিন বস্তুকে আমি তাপ দিই, তাহলে তাপ দেওয়ার ফলে কঠিন বস্তুর যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে প্রস্থের বৃদ্ধি ঘটবে। তবে তাপ দেওয়ার ফলে কঠিন বস্তুর যে ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ বলে, এবং আয়তনের যে বৃদ্ধি ঘটে তাকে আয়তন প্রসারণ বলে। তাপের ফলে কঠিন বস্তুর দৈর্ঘ্যের বৃদ্ধিকে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফলের বৃদ্ধিকে ক্ষেত্র প্রসারণ, আয়তনের বৃদ্ধিকে আয়তন প্রসারণ। ক্লিয়ার? এখন এখানেও আমাদের সমস্যা নেই, বলবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা বার করো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা বার করো, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা বার করো, সেটা কঠিনের ক্ষেত্রে অথবা গ্যাসের ক্ষেত্রে অথবা তরলের ক্ষেত্রে। আর জানি তরলের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ নেই, মানে ক্ষেত্রফল নেই, আর গ্যাসের ক্ষেত্রে সেম। গ্যাসের ক্ষেত্রে আর তরলের ক্ষেত্রে শুধু আমাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে হবে, আর কঠিনের ক্ষেত্রে তিনটাকে বার করতে হবে। বুঝা গেল? তাহলে আমাদের কঠিনের ক্ষেত্রে তিনটাকে বার করতে হবে। তাহলে আমরা নিলাম কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমি ধরে নিলাম আলফা। কি ধরলাম? আলফা। কিছু এ বি সি ডি এক্স ওয়াই জেড তুমি ধরতে পারো। সাধারণত বইয়ের মধ্যে দৈর্ঘ্য প্রসারণটাকে ধরা হয়েছে আলফা, ক্ষেত্রটাকে ধরা হয়েছে বিটা, আর আয়তনটাকে ধরা হয়েছে গামা। তোমরা যে ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিভাবে পাই দেখো। তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি, এটাকে কি লেখা হয় যে আলফা লেখা হয়। কি লেখা হয়? আলফা। এটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, এদিকে দেখি, সমান সমান কি লিখবো আমাদের, কি যেমন ধরে নাও পরীক্ষার মধ্যে আমাদের কি হয় যে 100-র মধ্যে তুমি কত পাচ্ছ, তো কতর মধ্যে পরীক্ষা হয়েছে ধরো এভাবে লিখে আমরা যে 100-র মধ্যে পরীক্ষা হলে তুমি পেয়েছো 90, তাহলে যার মধ্যে পরীক্ষাটা হয়েছে তাকে কি লেখা হয়, নিচের দিকে লেখা হয়। ঠিক তো? পরীক্ষার মধ্যে 100-র মধ্যে পরীক্ষা হলে 100টা নিচের দিকে খাতার মধ্যে লেখা হয়, 90 তুমি কত পেয়েছো সেটা উপরে লেখা হয়, রাইট? তার মানে পরীক্ষা কতর মধ্যে হয়েছে সেটা হচ্ছে 100, তুমি পেয়েছো 90। এখানে পরীক্ষাটা কতর মধ্যে হয়েছিল? L1 এর মধ্যে। L1 মানে যখন আমি উষ্ণতাটা শুরু করব সেখানে কিন্তু ওই কঠিন বস্তুটার দৈর্ঘ্যটাকে আমি L1 ধরেছিলাম। তার মানে এখানেও সেম করতে হবে যে L1 প্রাথমিক দৈর্ঘ্য, আমি লিখতে পারি এখানে প্রাথমিক দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্যের পরিবর্তন বাই উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, মানে রেজাল্টটা পেলাম এটা, কত রেজাল্ট পেলাম যে এত রেজাল্ট পেয়েছি, মানে 35 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করার পর 5 সেন্টিমিটার পেলাম, সেটাই তো আমার 5, এটাই তো আমার পরিবর্তন হলো। তার মানে L2 বড়টা থেকে L1 এটা করলাম, আমি কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বার করছি। ঠিক আছে? তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটাও আমি বলছি। তাহলে L1 এর মধ্যে পরীক্ষাটা হলো, তার রেজাল্ট পেলাম আমি L2 মাইনাস L1। আচ্ছা, এখানে যখন এটা গরম করছিলাম তখন উষ্ণতা কোথায় দিচ্ছিলাম, আমি বলেছিলাম কিন্তু মনে রাখতে, নিচের দিকে দিচ্ছিলাম। উষ্ণতা কোথায়? নিচের দিকে। উষ্ণতার যে পরিবর্তন, এই যে উষ্ণতার পরিবর্তন, এটা কোথায় দিব? নিচের দিকে। তার মানে এখানে দেব T2 মাইনাস T1। তার মানে আমি এই যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি পেয়ে গেলাম। তার মানে কি পেলাম আমি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এখানে ইন্টু দিতে পারো, ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তনটা কারণ নিচের দিকে উষ্ণতা দিতে হয়, উষ্ণতা সবসময় নিচের দিক থেকে দিতে হয়, এই জন্য নিচে লিখলাম উষ্ণতার পরিবর্তন। আর পরীক্ষাটা প্রাথমিক দৈর্ঘ্য নিয়ে হয়েছিল, প্রাথমিক দৈর্ঘ্য বাই রেজাল্টটা কি পেলাম, এই যে এটা রেজাল্ট পেলাম, এটা পরিবর্তনটা কথা হয়েছে এতটা হয়েছে। অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে তার রেজাল্ট। তাহলে হয়ে গেল আমাদের, এটা আমাদের হয়ে গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তাহলে আমি লিখবো কি করে, যে এর যে দৈর্ঘ্যটা আমি মেপেছিলাম সেটাকে ধরে নিলাম একক দৈর্ঘ্য,
কি, এই যে দৈর্ঘ্যটা মেপেছিলাম কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার যা মেপেছিলাম, আমাকে যে কোনো দৈর্ঘ্য 100 ফিট, 1000 ফিট, 1 কিলোমিটার, আমি যখনই তাকে মেপে নিব পরীক্ষা করার আগে, সে দৈর্ঘ্য যতটাই হোক না কেন, এর দৈর্ঘ্য কত আছে আমি জানি না, যেটা মাপার পরে যেটাই হবে তাকে আমি কি বলতে পারি, একক দৈর্ঘ্য, এখন কারণ মেপে নিয়েছি। তার মানে একক দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর উপর উষ্ণতা আমাকে বাড়াতে হবে, তো যে টেম্পারেচার আমি বৃদ্ধি করলাম সে 10 থেকে 50 নিয়ে যাই, 10 থেকে 100 নিয়ে যাই, তো যেটা বৃদ্ধি করলাম তাকে আমি এখন ধরতে পারি একক উষ্ণতা। অথবা 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি করলাম, তার মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি, তাকেও আমি একক উষ্ণতা বলতে পারি। তার মানে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের আমি যদি একক উষ্ণতা বৃদ্ধি করি, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থে যদি আমি একক উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কঠিনের যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে দৈর্ঘ্যের প্রসারণ কাকে বলে, তাপের ফলে দৈর্ঘ্যের যে প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। আর গুণাঙ্কের ক্ষেত্রে আমাকে বলতে হবে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিনের যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেটা যদি আমি বলি আয়তন ক্ষেত্র প্রসারণ, তাহলে আমি সেম এটাই বলতে পারি, একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ফলে যে ক্ষেত্রফলের প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আয়তন কি বলতে পারি, যে একক আয়তনের কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে এর আয়তনের যে পরিবর্তন ঘটলো তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আমি বলে দিলাম। রাশিমালাগুলো আমি বের করছি, আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা অলরেডি বের করে দেখিয়ে দিলাম। এই জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা বাকি দুটাও পড়ে নেব। তার মানে কি বুঝলাম, তাহলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি বা একক উষ্ণতা বৃদ্ধি করার ফলে এর যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্কের ক্ষেত্রে শুধু একক দৈর্ঘ্য আর একক উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে একক ক্ষেত্রফলের কোনো ধরে নাও ক্ষেত্রফলটা কিছু একটা ছিল, ওটা একক ধরলাম, একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের একক 1 ডিগ্রি বা একক উষ্ণতা বৃদ্ধির ফলে এর ক্ষেত্রফলের যে প্রসারণ ঘটে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার এর আয়তন কিছু একটা ছিল, পুরো আয়তন ছিল, তো আয়তনটা আমি একক ধরলাম। একক আয়তনের কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি টেম্পারেচার বা একক উষ্ণতা বৃদ্ধির ফলে এর আয়তনের যা প্রসারণ ঘটে তাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণটা পেলাম, আয়তন প্রসারণ আর ক্ষেত্র প্রসারণটা আমাকে বার করতে হবে। কিচ্ছু না, যেমন প্রাথমিক দৈর্ঘ্য আমি L1 ধরেছিলাম, তার মানে এর প্রাথমিক একটা ক্ষেত্রফল ছিল, তো আমি এখানে প্রাথমিক ক্ষেত্রফলটাকে ধরবো আমি S1। প্রাথমিক দৈর্ঘ্য ক্ষেত্রফলটাকে ধরে নিলাম আমি S1। তুমি ABCD যাই ধরো, বইয়ের মধ্যে S1 দেওয়া আছে। তাহলে অন্তিম S1 হলো অন্তিম ক্ষেত্রফলটাকে, আচ্ছা এটা দৈর্ঘ্য ছিল, এখানে ক্ষেত্রফল করে দিব, শুধু শুধু কি বলবো ক্ষেত্রফল। তাহলে এখানে কি করবো, এখানে ক্ষেত্রফল করে দেবো। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল S1, অন্তিম ক্ষেত্রফল S2। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়েছে, এবার দৈর্ঘ্যের পরিবর্তন লিখেছিলাম, এখানে লিখবো অতএব ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে কি হবে, তার মানে S2 অন্তিম ক্ষেত্রফল থেকে প্রাথমিক ক্ষেত্রফল বিয়োগ করলে আমি পেয়ে যাবো ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হয়েছে। তার মানে অন্তিম ক্ষেত্রফল যদি S2 হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রফল হয়ে গেল S1, বিয়োগ করলে আমি ওই ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে যা উষ্ণতার পরিবর্তন ঘটেছিলাম T1 T2, তার মানে এগুলো ফিক্সড, এর কোনো পরিবর্তন আর হবে না, কারণ উষ্ণতার পরিবর্তন প্রাথমিক উষ্ণতা ওটাই ছিল, একটা উষ্ণতা ছিল ওটাকে প্রাথমিক, অন্তিম উষ্ণতাকে অন্তিম, তাহলে এখানে T1 T2 উষ্ণতার পরিবর্তন এটা সেম থাকবে। শুধু আমি ক্ষেত্রফলের L1 এর জায়গায় দৈর্ঘ্যটাকে L ধরেছিলাম, লেন্থ এটাকে S ধরলাম। তাহলে এটাকে এখন আলফা ধরবো না, তার মানে সবগুলোকে আলফা ধরলে তো সমস্যা হবে, তো আমি এটাকে ধরে নিলাম ক্ষেত্রফলটাকে বিটা। কারণ বিটাকে কি হয় লেখা হয়, এই যে বিটা, তার মানে এটা হচ্ছে আমাদের বিটা, বি এর মতো করে একটু বিটা। তার মানে আগের মতোই পরীক্ষাটা কতর মধ্যে হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তোমার S1 এর মধ্যে হয়েছে। রেজাল্ট কি পেলাম, রেজাল্টটা পেলাম S2 মাইনাস S1 আর উষ্ণতার পরিবর্তন, তার মানে ক্ষেত্রফলের প্রসারণ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি পেলাম, বিটা সমান সমান ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার পরিবর্তন, এটা হচ্ছে আমার বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক।
কেন? যার মধ্যে পরীক্ষাটা হয়েছে এর একটা ক্ষেত্রফল ছিল, তাহলে পরীক্ষাটা কতর মধ্যে হয়েছে? S1 এর মধ্যে। আমি পেয়েছি এটা, আর উষ্ণতা যেহেতু নিচের দিকে দেওয়া হয়েছিল তো উষ্ণতা আমি নিচে রাখলাম। তার মানে এটা আমি যদি ভাষায় লিখি তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার পরিবর্তন, এটা হয়ে গেল আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? ক্ষেত্র হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল কঠিনের ক্ষেত্রে। আচ্ছা, আয়তনটা কি হবে? কিচ্ছু না, ক্ষেত্রফলের জায়গায় যেমন S1 ধরেছি, আয়তনের ক্ষেত্রে শুধু S1 এর জায়গায় V1 ধরে নেব, অন্তিম আয়তনের ক্ষেত্রে V2 ধরবো। আয়তন মানে ভলিউম, ভলিউম মানে আয়তন, তো ভলিউম ফর V ধরে নেব। হয়ে গেল, তার আয়তন পেয়ে যাবো। তার মানে আমাকে কিচ্ছু করতে হবে না, উষ্ণতা যা আছে আছে, ক্ষেত্রফলের জায়গায় যেমন L1 এর জায়গায় S1 ধরলাম, L2 এর জায়গায় S2 ধরলাম, এখন ওই জায়গাটাতেই V1 আর V2 ধরবো, ব্যাস, বাকি সব সেম। আর আয়তনটাকে গামা দিয়ে লেখা হয়। তাহলে চলো করে নিই। তাহলে এখানে কি ধরবো তোমরা নিজে বলো, বলো কি হবে? তাহলে আয়তনটাকে আমি ধরলাম V, প্রাথমিক আয়তন। তাহলে এখানে কি লিখবো? আয়তন প্রসারণ। তো আয়তন লিখবো, কঠিন ছিল, কঠিন তো অবশ্যই হবে। তাহলে এখানে লিখবো প্রাথমিক আয়তন। এখানে ক্ষেত্রফলের জায়গায় কি লিখতে হবে? অন্তিম আয়তন। অন্তিম আয়তন কত? V2। তাহলে আয়তনের এখানে ক্ষেত্রফলের পরিবর্তন ছিল, এখন আয়তনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? অতএব আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা কি লেখা হয়? এটাকে লেখা হয়, কি লেখা হয় বলতো? এভাবে গামা, গামা এভাবে লেখা হয়, ওয়াই এর মতো করে এভাবে লেখা হয় গামা। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান V1, মানে V1 এর মধ্যে পরীক্ষাটা হয়েছিল প্রাথমিক, এখানে আমি কি লিখবো? V1 লিখবো। আর আয়তনের যেহেতু পরিবর্তন হয়েছে তাহলে V2 মাইনাস V1 হবে আগের মতোই। আর উষ্ণতার পরিবর্তন নিচে, কারণ প্রাথমিক আয়তনটার মধ্যে পরীক্ষা, ওটা নিচে লিখলাম। কত 100 এর মধ্যে কত পেয়েছি? এটা পেয়েছি, মানে আয়তন ছিল 20 এবং পরে আয়তন পেলাম 30। তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে 10 এর পরিবর্তন হচ্ছে, সেটা আমার ফাইনাল আউটকাম। আমি কত পরিবর্তন হয়েছে সেটা আমি পেয়েছি, 10 এর পরিবর্তন হয়েছে, এটা লিখলাম। উষ্ণতাটা সাধারণত নিচে দেওয়া হয় গরম করার সময়, আর আয়তন যখন বৃদ্ধি করাবো তখন উষ্ণতা সাধারণত গরম করার সময় নিচে দেওয়া হয় উনুনের মধ্যে, গ্যাসের মধ্যে, তো উষ্ণতার পরিবর্তনটা লিখলাম। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্রে কিন্তু আমাদের 3টা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? তরলের ক্ষেত্রে পড়তে হবে এবং গ্যাসের ক্ষেত্রে পড়তে হবে। তো ওটা আমি সেকেন্ড ক্লাসে করব, আজকে না। তো সেকেন্ড ক্লাসে ওই দুটা পড়বো, তারপরে একটা ক্লাসে আমরা ওই তাপ পরিবাহিতাঙ্ক এবং তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে, তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে সম্পর্কটা বলবো। তার মানে আশা করি ওই পরের ক্লাসে ওটা দুটাই কমপ্লিট করে দেবো, পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখান থেকেই, এই অবধি ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর